হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি থেকে। আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে বাসি বিছানার থেকে দেখো আজকের ব্লগটি আমি শুরু করেছি। চলো একটু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকি। আজকে হচ্ছে সানডে, মানে রোববার। তো রোববার মানে কিন্তু স্পেশাল, আমরা এটা ছোটবেলার থেকে জানতাম। আমার বাবা মা মানে যখন আমরা ছোট ছিলাম রবিবার হলে অনেক মজা হতো, মার কোনো কাজ থাকতো না, বাবাও ভালো ভালো বাজার করে আনতো, তো রান্নাবান্না হতো, খাওয়া দাওয়া হতো। মানে একটু রোববারটা আসলে কেমন হ্যাপি হ্যাপি লাগতো, স্কুল থাকতো না, প্রাইভেট ছুটি থাকতো। আর এখন তো সেগুলো সব অতীত। এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা নিজেই এখন সংসারে মা হয়ে গেছি। তো রবিবার, সোমবার, মঙ্গলবার সবই আমাদের কাছে সমান। আর স্পেশাল ব্যাপারটা অনেকটাই অতীত হয়ে গেছে। তবুও রোববারটা আসলে নিজের থেকে স্পেশাল করে নিই আর নিজেকে স্পেশাল ভাবতে থাকি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। আর ও ঘরে অন্বেষা বিছানাটা গুছিয়েছে। আর কতগুলো জামা কাপড় দেখলে বালিশের কভার টভার সব বার করে নিয়েছি, ওগুলো কাচবো। তো ওদিকে বাদবাকি কাজকর্ম সেরে আমি চলে এসেছি তার টানা ধরতে। আর অন্বেষাকে বলেছি বাবার জন্য একটু চা করতে, তো অন্বেষা ওর বাবার জন্য চা করেছে। আর আমার তার টানা ধরা হয়ে গেছে। আর বাড়িতে মানে বাইরে সবজিওয়ালা এসেছিলো, তো সবজিগুলো রেখে টাকা দিতে গেছি, তখন দেখছি কলা। তো আমাদের ঈশান মানে বাবু কলা খেতে ভীষণ পছন্দ করে। এই যে একফানা কলা দেখলে তো এটা সকালের মধ্যেই পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, অন্বেষা চা করেছে আর আমি চা খাই না, কিন্তু তোমার দাদাভাই বললো অনেকটা বেলা হয়ে গেছে আর একটু চা তুমিও খেয়ে নাও। তো ও খেয়ে আমার জন্য আবার একটু চা রেখে দিয়েছিল, মুড়ি মেখেছিল চানাচুর দিয়ে। তা আমি এক মুঠ মুড়ি দিয়ে অল্প একটু চা দিয়ে খেলাম, কারণ পরে আমি ছাতু মুড়ি কলা ওগুলো খাবো। তো ওটুকু খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রোববার, আর কোনো কাজকর্ম তেমনভাবে নেই, তো ভেবেছিলাম একটু লেট করে আস্তে আস্তে করি। কিন্তু হঠাৎ অন্বেষা বলল যে মা আমার 10টার থেকে কিন্তু পড়া আছে, তো ওকে তো ভাত করে দিতেই হবে 10টার থেকে, যেহেতু পড়া আছে। তো আমি বললাম তুই আগে বলবি তো। বলছে তুমি জানো না আজকে রোববার। আমার তো মাথাতেই ছিল না। তো এখন বাজে 9টা 15, আর ওকে 10টার মধ্যে আমাকে ভাত দিতে হবে, ও খেয়ে পড়তে বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এর জন্য লাল শাক আর বাবু ডালের বড়ি এনে দিয়েছিল। ও আবার শাক করলেই বড়ি দিয়ে শাক খেতে যায়, কিন্তু এই সব বড়ি দিয়ে শাক একটু ভালো লাগে না। তাই ভাবছি এবার শীতে একটু মার কাছে যাব একদিন, গিয়ে কয়েকটা বড়ি বসিয়ে নিয়ে, মানে মার সাথে কয়েকটা বড়ি বসিয়ে নিয়ে আসবো। সে আমি বড়ি বানালে হয়তো তেমন একটা ভালো হবে না, এবার তবুও মানে স্বাদের ব্যাপারটা তো আসবে, কারণ আমার ছেলে মেয়ে বড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি এই জন্য তাড়াতাড়ি করে ওদের পটল ভাজা আর শাক ভাজা করে দিয়ে দেবো, সকালে খাবে। আর তোমাদের দাদাভাই বললো তো রুই মাছ রেখেছে, আমি জানি না, দেখবো পরে কি মাছ রেখেছে, পরে সেটা আমি রান্না করব। তো আজকে এখন রান্না করতে বসে মানে লাল শাক কাটতে বসে একটা স্মৃতি মনে পড়ে গেল। মানে ভিডিওটা যখন আমি এডিট করছি তখন কথাটা বেশি করে মনে পড়ে অন্যান্য সময় মনে পড়ে, কিন্তু এখন এডিট করতে বসে মনে পড়লো, তো কথাটা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। এই যে আমি এখন শাক কাটছি, সবজি কাটছি, এক হাতে ভাত নামাচ্ছি। মানে এমন একটা সময় ছিল, আমি খুব ছোট্ট বয়সে আমার বিয়ে হয়ে যায়, মানে 15 পার হয়ে 16তেই আমার বিয়ে হয়ে যায়। এবার ঘরের কাজ আমি তেমনভাবে কিছুই কখনো করিনি, তেমনভাবে জানতাম না। শুধু জানতাম ঘরটা কী করে গোছাতে হয়, বিছানাটা গোছাতে হয়, এগুলোই জানতাম। তেমনভাবে কিছু করিনি, বাড়িতে করা হয়নি, মা করতে দেয়নি, আর রান্না তো কখনো ধারে কাছেই যায়নি, তো তেমনভাবে কিছু শেখা হয়নি। তো আমি তখন শাক কাটা দূরে থাক, ভাতটাও ঠিক করে নামাতে পারতাম না, তারপর তোমার রুটি বেলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। তো সেই সব নিয়ে অনেক কথা আমি শুনেছি। তো শুনেছি মেয়েরা নাকি শ্বশুরবাড়িতে বিয়ের পরে গেলে তাকে নাকি মেয়ের মতো দেখা হয়। তো আমার ক্ষেত্রে হয়তো সেটা পুরোটাই উল্টো ছিল, কারণ আমাকে হাতে ধরে কেউ কখনো কিছু শেখায়নি যে এটা এইভাবে না এইভাবে করো। উল্টে আমাকে কথা শুনিয়েছে যে কিছু করতে পারো না, বাপের বাড়ির থেকে কিছু শিখে আসতে পারো না। সত্যি শিখে আসিনি, কিছু করার নেই, অনেক কথা শুনেছি। আর এখন সেই মেয়ে আমি 100 জনের রান্না করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ওদিকে রান্না হয়ে গেছে, ওরাও খেয়ে পড়তে চলে গেছে। আর বলেছিলাম না তোমার দাদাভাই মাছ রেখেছে, তো দেখো এই যে রুই মাছ রেখেছে। আর দেখতেই পেলে আমি রান্না করতে করতে আলু আর পটলটা কেটে রেখেছিলাম,
তো ওটা দিয়েই রুই মাছ রান্না করবো। আর ছোট্ট করে রেসিপিটা তোমাদের শেয়ার করছি, একটু দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, মাছের ঝোলের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও। যদি ভালো লাগে বলো, তাহলে এরকম ছোটোখাটো অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। আর যাই হোক, বান্ধবীটা এসছে, ও এখানে থাকে না, ও থাকে কলকাতা। তো এখানে শ্বশুরবাড়িতে এসছে ঘুরতে, তো আমাদের বাড়িতে এসছে। তো আমি আবার বসে বসে গল্প করছিলাম, আমি আবার বলছিলাম তো তুমি এসছো যখন ভালো হয়েছে, আমাকে একটু ব্লেড দিয়ে ভুরুটা তুলে দাও। ও বলছে ঠিক আছে দাও, দিচ্ছি। আর ও খুব সুন্দর ভুরু প্লাক করতে পারে, কারণ ও হচ্ছে পার্লারের কাজও জানে। আর আমি সেই দুর্গাপুজোর সময় ভুরু প্লাক করেছি। আর এখন যেহেতু কোনো অকেশন নেই, তাই বেকার বেকার টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। আবার যখন অকেশন হবে তখন করবে। এই তো ব্লেড দিয়ে ও দিব্যি ভুরু প্লাক করেছি। থ্যাংক ইউ পাপিয়া, খুব সুন্দর করে দেওয়ার জন্য। আর এই দেখো, এই বেনারসি শাড়িটা আমি এটা বেনারস থেকে এনেছিলাম। তো কিছুদিন আগে আমি বেনারস ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে এনেছিলাম। এবার অনেক ঘোরার পরে সব শেষে গেছিলাম বেনারস। হয়তো আগে জানা থাকলে আরও বেশি টাকা রেখে দিতাম শাড়ি কেনার জন্য। তো যাই হোক, এই শাড়িটা মাত্র আমার থেকে নিয়েছিল ১,৫০০ টাকা। পুরো কপার জরি আর হেভি ওয়েট আর লাল আর কালোর কম্বিনেশন। দারুণ শাড়িটা হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কমেন্ট করে বলো তোমরা কেমন হয়েছে শাড়িটা। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। কিছুদিন ধরেই ভাবছি করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। দুঃখের বিষয়, তোমরা সবাই জানো যে আমার রান্নাঘরটা টিনের। আর এখন তো তবু টিনের আছে, আমি কোনো চালের তলায় রান্না করতে পারছি। এমনও সময় গেছে আমার, এমনও সময় কি বলবো, আমি ১৭ বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমি কখনো শ্বশুরবাড়িতে এসে রান্নাঘরে রান্না করতে পারিনি। সেই ভাগ্যটা আমার হয়ে ওঠেনি। সবসময় রোদে পুড়ে বৃষ্টির জলে ভিজে আমি রান্না করেছি, ফাঁকা ফাঁকা জায়গায় রান্না করেছি। ছিল কিন্তু আমাদের অনেক বড় রান্নাঘর ছিল, কিন্তু সেই রান্নাঘরে আমার প্রবেশ নিষিদ্ধ ছিল। আমি কখনো সেই রান্নাঘরে রান্না করার মানে ভাগিদার হয়ে উঠতে পারিনি। আমাকে বারণ করা হয়েছিল রান্নাঘরে রান্না করতে, তো আমি বাইরেই রান্না করতাম। তো যাই হোক, এখন টিনের তলায় রান্না করতে পারছি, এটাই আমার সৌভাগ্য। তো আমার যতটুকু মনে হয় যে ছোট ছোট জিনিসকে যত্ন করলে সেই জিনিসটা একদিন অনেক বড় হয়। তো ভাগ্যে থাকলে হয়তো আবার হবে, কারণ হয়েছিল রান্নাঘর, কিন্তু সেটাও আমার থাকলো না। তো যাই হোক, আমার স্বর্গটা কেমন গোছালাম সেটা চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই।
বন্ধুরা ওদিকে রান্নাঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার স্বর্গটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতেই পাচ্ছ সকালে জামা কাপড়গুলো বার করেছিলাম, ওগুলো এখন কাচবো। আর এ দেখো কলপারে কটা বাসন আছে, এগুলো মেজে তারপর জামা কাপড় কেচে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা জামা কাপড় কাচা হয়ে গেছে। আর দেখো আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। যেহেতু আমাদের ওই গলিতে জামা কাপড়গুলো দিলে তোমরা দেখেছো গলিটা একদম মানে ছাওয়া, তো শুকায় না। এই জন্য চলে এসেছি আমি আমাদের পাশে আয়ুষদের বাড়িতে, আয়ুষদের ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো তোমরা এটা বলতেই পারো দিদিভাই তোমাদের তো ছাদ আছে, তো কেন তুমি লোকের বাড়িতে এসছো? ওটাও ভাগ্য যে নিজের বাড়ির ছাদ থাকতে সেটা ব্যবহার করতে পারি না, আমাকে বাধ্য হয়ে লোকের বাড়িতে আসতে হয়, মানে কপাল খারাপ হলে যা হয় আর কি। তো যাই হোক এগুলো সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, তো এগুলো বলে অশান্তি বাড়িয়ে আর লাভ নেই। যেটা হয়ে গেছে এখন আর কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয়। তো চেষ্টায় আছি ছাদটা করার, এই জন্য দুজনে মিলে প্রচুর পরিমাণে পরিশ্রম করি। তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। হয়তো পুরোপুরি কাজের ভিডিওটা দিতে পারি না, তবে দুজনে মিলে রাত দিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত অনেক পরিশ্রম করি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন জিততে পারবো, অবশ্যই একদিন নিজের ছাদ ব্যবহার করার ক্ষমতা হবে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও তোমরা। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর পারলে একটু শেয়ার করে দিও। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।